মাহবুবের নিতু লেখিকা ত্রিধা আনিকা পর্ব 12। মাহবুব দীর্ঘশ্বাস ফেলল। তার খুব করে মনে হতে লাগলো এদেশের সম্পর্ক স্থাপন এবং রক্ষণাবেক্ষণ বিষয়ক একটা মন্ত্রণালয় হওয়ার খুব দরকার ছিল, যেখানে সম্পর্কের ক্ষেত্রে দুস্থ প্রেমিক বাবা চাচা সবাইকে সাহায্য করা হবে, সব ধরনের সাহায্য। যারা সম্পর্কের অবমাননা করবে তাদের জন্য শাস্তির ব্যবস্থা, যারা সম্পর্কের যত্ন করবে তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা। আরও থাকবে মান অভিমান মেটানো, প্রয়োজনীয় বার্তা সুন্দর আয়োজনের মাধ্যমে প্রিয়জন আপনজনদের মধ্যে পৌঁছে দেওয়ার সুব্যবস্থা। মাহবুবের মনটা অন্যরকম বিষাদে ছেয়ে গেল। যে জীবনের পুরোটাই কাটে বিভিন্ন সম্পর্ককে ঘিরে, সেখানে এই গুরুত্বপূর্ণ বিষয়টিরই কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই। এরকম একটা ব্যবস্থা থাকলে কোনো সম্পর্কই বোধহয় নষ্ট হতো না। ক্ষমতা থাকলে সে নিজেই এমন একটা মন্ত্রণালয় খুলে ফেলতো, তারপর সেই মন্ত্রণালয়ের অধীনে নিতুকে ধরে এনে স্যাঁচা দিত। এই যে সে এখন নিতুকে বলতে পারছে না, নিতুরে তোর মতো কাউকে আমার জীবনের পাশে পাওয়া মানে নিজের দুটো ডানার চারটে হয়ে যাওয়া। চারটে ডানায় সারা জীবন উড়লেও আমার ক্লান্তি আসবে না, কিন্তু অজানা জড়তায় বলতে পারছে না। প্রশিক্ষণ দিয়ে আবহ তৈরি করে দিলে কিন্তু ঠিক বলা যেত। ভেতরে ভেতরে মরে যাচ্ছে, অথচ সবাইকে বোঝাচ্ছে নিতুর সঙ্গে তার একদম সহজ ও স্বাভাবিক কাজিন সম্পর্ক। ভালোবাসা শুধু তার জন্যই কেন এত কঠিন হলো? সে নিতুর মতো জেদি কাউকে ভালোবেসেছে বলে? নিতুকে তো সে ইচ্ছে করে বেছে নেয়নি, মন আপনা থেকেই বেছে নিয়েছে। ভালোবাসা বোঝার সময় থেকেই মন তাকে ভালোবেসেছে। পাগলের মতো দিনরাত সে শুধু নিতুকেই চেয়েছে। ক্যাডেট কলেজে পড়াকালীন প্রতিটা ছুটিতে সে শুধু বারবার নিতুর জন্য বাড়িতে ছুটে এসেছে, নিতুকে এক ঝলক দেখার জন্য, একটু শুয়ে দেখাবার জন্য সব সময় তৃষ্ণার্ত থেকেছে। ছুটিতে এসে যতবার সে নিতুদের বাসায় গিয়েছে, ততবার সে একটা করে নতুন জিনিস নিয়ে এসেছে। নিতুর ব্যবহারের কি নেই তার কাছে? কলম, পেন্সিল, জামা, ওড়না। নিতুর সবচেয়ে প্রিয় লাল কোটিটাও তো মাহবুবের কাছেই। নিতুর রাতে কফি খাওয়া মগ, নিতুর টম অ্যান্ড জেরির ছবিওয়ালা চিরুনিটা, নিতুর হাতে ছবি আঁকা সাদা টি শার্টটা, নিতুর সবথেকে পছন্দের নীল তোয়ালেটা, নিতুর বেগুনি বালিশের কভারটা, নিতুর রাতের মেরুন নাইটিটা, আরও কত কি। সব তো মাহবুব যত্ন করে তার কাছেই রেখেছে। রাতের পর রাত সে সেগুলোর গন্ধ শুকেছে, বুকে নিয়ে ঘুমিয়েছে। নিতুর গাওয়া প্রতিটা গান সে রেকর্ড করে রেখেছে। ট্রেনিংয়ের সময় প্রতিটা দুশ্চিন্তার রাতে তার একমাত্র সঙ্গীকে নিতুর গাওয়া গানগুলো। এই যে এবারেও সে বিদেশ গেল, এবারও তো সে নিতুর একটা কানটুপি নিয়ে এসেছে। গোলাপি রঙের এই কানটুপিটা মাহবুব এখন থেকে শীত এলেই পরবে। মনে আছে একবার যেবার নীলুর বিয়ে হলো, গায়ে হলুদের রাতে রেডি হয়ে নিতু তখন বিছানায় ব্যাগ গোছাচ্ছে, মাহবুব পাশেই বসেছিল। এক ফাঁকে নিতুর ব্যাগ থেকে হলুদ ইনারটা টুক করে পকেটে ঢুকিয়ে নিল। ব্যাস, নিতু তো ইনার খুঁজে খুঁজে একাকার। কাঁদো কাঁদো চেহারায় বলেছিল, দেখি একটু উঠুন তো মাহবুব ভাই। শুধু শুধু উঠবো কেন? আমার একটা জিনিস পাচ্ছি না, এক্ষুনি ব্যাগে রাখলাম, এখন পাচ্ছি না, খুব দরকারি জিনিস। তোর ধারণা আমি সেই জিনিস বের করে নিয়ে তার উপর তবলা রেখে বসে আছি? সেরকম নয়, আমি শুধু খুঁজছিলাম। ওটা যদি থাকে ওখানে। ডানাওয়ালা জিনিস নিশ্চয়ই উড়ে উড়ে আমার বসার জায়গায় চলে এলো। মাহবুব উঠে দাঁড়ালো। দেখ, আছে কিছু? কী জিনিস খুঁজছিস বলতো? টাকা পয়সা? নিতু তখন জবাব না দিয়ে অসহায়ভাবে চারপাশটায় তাকাচ্ছিল। মাহবুবের মনে তখন বিশ্ব পাওয়া আনন্দ। নিতুর বুকের ঘ্রাণ এখন তার কাছে। ইস, আরেকবার নিতুর হাত ঘড়ি নিয়েছিল। সেবার পলুর জন্মদিনের অনুষ্ঠান ছিল। নিতু এত মন খারাপ করেছিল, বারবার করে বলছিল, আমার এত প্রিয় ঘড়ি, এত পছন্দের ঘড়ি। সবাই বকেছিল ওকে। কোথায় রেখেছিস বলতো? নীলা আন্টি ঘরের ড্রেসিং টেবিলের ওপর। খুলে বাথরুমে গেলাম, মুখ ধুয়ে এসে দেখি নেই। ঘর থেকে ঘড়ি কে নেবে? ও ঘরে কে কে ছিল তখন? নিতু কিছু বলবার আগেই মাহবুব চেঁচিয়েছিল, আমাকেই চোর বল, বল বল, ও ঘরে তো আমি শুয়েছিলাম তখন। এখন বলে ফেল না তোর ঘড়ি চুরি করতে আমি ও ঘরে ঘুমিয়েছিলাম। সবাই উল্টো জেকে ধরেছিল নিতুকে। ছি নিতু, তুই মাহবুবকে সন্দেহ করিস? ওর হাতের ঘড়ির দাম কত জানিস তুই? ও তোর ঘড়ি নেবে কেন? লেডিস ঘড়ি দিয়ে ওর কাজ কি? নিতু আর কথা বাড়ায়নি, মলিন মুখে বলেছিল, মাহবুব ভাইকে সন্দেহ করব কেন? ছি,
আমি হয়তো ঘড়িটা ভুল করে অন্য কোথাও রেখেছি। আর একবার কোয়েল আন্টির বিয়েতে নিতুর একটা দারুণ সবুজ ওড়না নিয়েছিল সে। নিতু তো ওড়নাটা এত খুঁজেছিল যে সবার ব্যাগে ব্যাগে গিয়ে দেখেছিল ভুল করে কারো ব্যাগে ঢুকে গেল কিনা। মাহবুবের শেষে ভয়ই করেছিল খুব, নিতু না তার ব্যাগেও খুঁজতে আসে। মাহবুব খুব কৌশলে সামলেছিল ব্যাপারটা। ছেলেদের ব্যাগে না খুঁজে শুধু মেয়েদের ব্যাগে খুঁজলেই হয়, ছেলেরা তো ওড়না পরবে না, তাই না? নাকি তুই ভাবিস ছেলেদেরও ওড়না পরবার চেম্বার আছে? আমি তো পড়ার কথা বলছি না, শুধু ভাবছি আমি নিজেই ভুল করে কারো ব্যাগে রেখে দিলাম কিনা। মাহবুব তখন অন্যভাবে হুমকি দিয়েছে নিতুকে। যাই হোক, সবাই কি ভাবছে বলতো তোকে? আর কারো তো কোনো জিনিস হারায় না, সবসময় শুধু তোর জিনিসই খোয়া যায়। হয় তুই সবাইকে চোর ভাবিস, নয়তো বা সবাই ভাবে তুই নিজের জিনিস সামলাতে পারিস না। নিতু তখন একটু দমে গিয়েছে। ছি ছি, আমি সবাইকে চোর কেন ভাববো? আমি হয়তো সামলাতে পারি না, তবে প্রতিবার কেন যে আমার জিনিসগুলোই হারাই? আমার ধারণা তুই বাঁ হাতে জিনিস রাখলেই ভুলে যাস। থাকে তো অনেকের বামের দোষ, আমার তো মনে হয় তোরও বামের দোষ আছে। সেদিন দেখলি না বাঁ হাতে শশা কাটলি বলে তেতো হয়ে গেল। বামের দোষটা কি? ওই যে বাঁ হাতের ভুল, যাই রাখলো ভুলে গেল। অথবা উধাও। আমাদের ব্যাচে একজন আছে মেহেদি, ও তো বা কাত হয়ে শুলেই দুঃস্বপ্ন দেখে, কতবার তো বোবাই ধরে টোরে একাকার। ওর মুখে বাম বলতেই সব ঘেটে কচু। নিতু তখন সন্ধিহান চোখে তাকিয়েছে। আমারও সেরকম? বাড়িতে তো আমার কিছু হয় না এরকম। আরে হয় হয়, তুই টের পাস না, বাড়িতে সব দুটো করে আছে কি না, হারালেও তোর টান পড়ছে না বলে টের পাস না। এবার বাড়ি গিয়ে ভালো করে ভেবে দেখিস, পেয়ে যাবি। নিতু বিস্মিত মুখে হাঁ করে তাকিয়েছে তখন। এত অবাক কেন হচ্ছিস তুই বল না? এই যে অনুষ্ঠান হয়, ফ্যামিলি গ্যাদারিংগুলো হয়, আর কাউকে শুনেছিস জিনিসপত্র হারাতে? আর কারো হারায় বলতো তোর মতো? শুনেছিস কখনো? নিতু বিশ্বাস অবিশ্বাসের দোটনা থেকে বলেছে, কিন্তু আমি তো সামলেই রাখি, এরপরও যে কেন হারাই? তুই হয়তো ভাবিস সামলে রাখছিস, আসলে তোর সামলানোটাই বেসামাল ধরনের, কি না? এই যে জিনিসপত্রগুলো হারাচ্ছিস, তা তো নিয়ে কারো কাজেও লাগবে না। বল, কাজে লাগবে? লাগবে না তো তাহলে? নিতু এরপর আর ওড়না খোঁজেনি। এরপর আর যতবার নিতুর জিনিসপত্র হারিয়েছে, নিতু টু শব্দটি পর্যন্ত করেনি। মাহবুব নীরবে খেয়াল করেছে তখন নিতুকে খোঁচাও মেরেছে। নিতু তেমন গা করেনি খোঁচায়, নির্লিপ্ত থেকেছে। হয়তো ভেবেছে বামের দোষেই বুঝি হলো এমন। যার এত জিনিস মাহবুবের কাছে, সেই মানুষটাকে মাহবুব কবে কাছে আনতে পারবে? কবে? শেষমেশ নিতু আসবে তো? নাকি সত্যি হারিয়ে যাবে মাহবুবের জীবন থেকে? মাহবুব নিজে থেকে তো কোনোদিনই নরম স্বরে ভালোবাসি বলতে পারবে না নিতুকে। কতবারই তো সে চেষ্টা করেছে, পেরেছে? বলতে না পারলেও কতভাবে নিতুকে ইঙ্গিত দিয়েছে, কত রকমভাবে নিজেকে নিতুর সামনে নিয়ে গেছে। অথচ নিতু সব না বোঝার ভান করে আছে। জগতের সব মানুষের মনের ভাষা সে বোঝে, অথচ মাহবুবের ক্ষেত্রে সে বোঝে মুখের ভাষা। কেন? ভেতরে চেপে থাকা ভালোবাসাটা বুঝতে সমস্যা কি? নিতু তো চাইলেই টোকা মেরে মুহূর্তেই মাহবুবের হৃদয়টা ওলটপালট করে দিতে পারে, তবে করছে না কেন? এই তো রুবার বিয়ের সময় সে নিতুকে ভালোবাসি বলার জন্য মদ খেয়ে মাতাল হলো। ফলাফলে কি দাঁড়ালো? নিতু ঘুষি মেরে নাক ফাটিয়ে দিল। কতবার নিতুকে চুমু খেতে গিয়ে গাঢ় হতে গিয়ে যে সে সরে এসেছে হিসেবের বাইরে। এই যে মাহবুবের বুকের ভেতরে যতগুলো কোষ আছে, সবগুলোতে গোটা গোটা অক্ষরে কার নাম লেখা? নিতুরই তো নাম লেখা। মাহবুব হাসপাতাল থেকে ছাড়া পেল 6 দিন পর। পায়ের ব্যথা তখনও হালকা রয়ে গেছে, কপালের ক্ষতও শুকোয়নি। তবে অফিস জয়েন করার আগে আরও 1 সপ্তাহ তাকে বাড়িতে থাকতে হবে। এই কটা দিন হাসপাতালের বেডে শুয়ে শুয়ে মাহবুব একটা কাজ খুব ভালো করে করেছে। নিতুকে শিক্ষা দেওয়ার সমস্ত ব্যাপারটা দারুণভাবে ভেবে ফেলেছে। নিতুকে সে মামলা দেবে, চুরির মামলায় অ্যারেস্ট করিয়ে দেশে নিয়ে আসবে। অতঃপর সারা জীবনের জন্য মাহবুবের পার্সোনাল জেলখানায় বন্দি। এই মুহূর্তে লিগ্যাল অ্যাকশনে যাওয়ার জন্য পেপার ওয়ার্ক চলছে। কেস ফাইল করছেন অ্যাডভোকেট মনিরুল ইসলাম। মিথ্যা মামলা সাজানোতে এই উকিলের বিশেষ নাম আছে। তিনি নাকি 5 শব্দের এক বাক্যে 4টি মিথ্যা শব্দ এমনভাবে লিখতে পারেন যে কারো বোঝার কোনো উপায়ই নেই এটা মিথ্যা কথা। অ্যাডভোকেট মনিরুল ইসলাম মাহবুবের পুরো সমস্যাটি শুনে বলেছেন, আপনি নিশ্চিন্তে চোখ বন্ধ করে ঘুমন স্যার, আমি এমন প্যাচ দিয়ে কেস সাজাবো যে পার্টি রাতে চোখের পাতা এক করতে পারবে না।
মনিরুল ইসলামের কথায় মাহবুব অবশ্য আশ্বস্ত হতে পারেনি। তার ভেতরে আগের থেকেও বেশি দুশ্চিন্তা সারাক্ষণ ভর করে আছে। চোখের ঘুম তো অনেক দূর, ইদানিং তো মনে হয় তার শরীরের প্রতিটি শিরা উপশিরাও চোখ মেলে নিতুকে খোঁজে। প্রতি রাতেই সে চেয়ে চেয়ে রাত কাটাচ্ছে। তার সমস্ত শরীর অঘুমো ক্লান্ত। আগে ছিল নিতুর বিরহ, এখন সঙ্গে যোগ হয়েছে দুশ্চিন্তা। নিতুর এই বদলানো বারবার মাহবুবের মনে যত সব কুচিন্তা এনে দিচ্ছে। নিতু কি অন্য কাউকে ভালোবাসে? কারো সঙ্গে কি ঘনিষ্ঠ হয়েছে? এত এত অনিশ্চিত ভাবনার পরও সারা রাত মাহবুবের শরীরের প্রতিটি লোম নিতু নিতু বলে গান গাইতে থাকে। এই ঘুম না হওয়া চোখের যতখানি ঘুমোতে পারছে সেই সময়টাই সে ভীষণ দুঃস্বপ্ন দেখছে। এই তো গতকাল রাতেও সে দেখলো নিতু একটা ব্রিটিশ ছেলেকে বিয়ে করতে চার্জে চলে গেছে। নিতুর পরনে গাঢ় নীল গাউন। মাহবুব স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করলো, কিরে সবাই পরে সাদা গাউন, তুই গাউন নীল কেন? নিতু তখন ভ্যাচকানো মুখে বললেছে, আমি নীল ব্যাং তো তাই। বলিস কি তুই নীল ব্যাং? কেন বিশ্বাস হচ্ছে না? নিতু মুহূর্তেই ব্যাং হয়ে মাহবুবের মাথায় লাফ দিয়ে উঠে বসলো। শুধু তাই নয়, ঘ্যাঙর ঘ্যাং বলে ডাকতেও থাকলো। মাহবুব ঘুমের মধ্যেই ঘেমে নিয়ে একাকার হয়ে গেল। এই স্বপ্ন দেখবার পর মাহবুবের মনে হচ্ছে তার মাথায় সত্যিই ব্যাং। শুধু তাই নয়, সকালে মা তার পাশে বসে মাথায় হাত রাখছিলেন। মাহবুব তখন ব্যাং ব্যাং বলে চিৎকার দিয়ে উঠেছে। মা তখন এত ভয় পেয়েছেন যে বলার বাইরে। মাহবুবের ইদানিং মনে হচ্ছে সে নিতুর কারণে পাগলই হয়ে যাবে। আচ্ছা, নিতুটার কি একবারও মাহবুবকে ফোন করতে মন চায় না? কি করে পারছে থাকতে? হৃদয়টা কি দিয়ে বেঁধে রেখেছে? এতটা শক্তি তো লোহার বড়িতেও নেই। 4 দিনের মধ্যেই মনিরুল সাহেব মামলা তৈরি করে একটা কপি মাহবুবকে পাঠিয়ে দিলেন। এমনভাবে সব ছাপিয়েছেন যেন সব সত্য। নকল সিল পর্যন্ত বানিয়ে নিয়েছেন। কারো বোঝারই উপায় নেই এসব নকল কাগজ। নিতুকে কাগজপত্র পাঠানোর পর মাহবুবের মনে আরও কুগাইতে লাগলো। আচ্ছা, নিতু যদি একটু ভয় না পায় তখন? যদি নোটিশটা ছিঁড়ে ফেলে দেয়? যদি যোগাযোগ না করে? যদি সত্যি মাহবুবকে আর কখনো নক না করে? উফ না, সে কিছুতেই নেগেটিভ ভাববে না, কিছুতেই না। সে অপেক্ষা করবে, পজিটিভ ফলাফলের জন্য অপেক্ষা করবে। মাহবুব মনে মনে অবশ্য আরও পরিকল্পনা ভেবে রেখেছে। এবার নিতুকে কাছে পাওয়া মাত্র সে নিতুকে খেয়ে ফেলবে। খাইটা যদিও একটু বেশি হয়ে যাচ্ছে, কিন্তু এছাড়া আর উপায়ই বা কী আছে? নিজের ভেতরে যদি সার্জারি করে আরেকটা মানুষ ঢুকিয়ে নিয়ে যেত, মাহবুব তো সেই কবেই সার্জারি করে তার ভেতরে নিতুকে লুকিয়ে রাখত। উফ! নিতু বসে আছে প্রফেসর ম্যাটেনের অফিস রুমে। একটু আগেই তিনি জরুরি ভিত্তিতে ডেকে পাঠিয়েছেন। প্রফেসর ম্যাটেন নিতুর ডিপার্টমেন্ট হেড। তার সঙ্গে বিশেষ লেকচার ছাড়া স্টুডেন্টদের সপ্তাহে একদিন মাত্র দেখা হয়। মেজাজে তিনি অত্যন্ত রাগী, স্বভাবে খুবই গম্ভীর। তার সাবজেক্টে ফেল করা ছাড়া ডিপার্টমেন্টের কোনো স্টুডেন্টের সঙ্গে তিনি কখনোই আলাদা করে কথা বলেন না। নিতু ভর্তি হওয়ার পর এই কয়েক মাসে ম্যাটেনের লেকচারগুলোতে খুবই ভালো করেছে। সারপ্রাইজ অ্যাসাইনমেন্টগুলোতেও নিতুর স্কোর ভালো ছিল। তাহলে তিনি কেন হঠাৎ তাকে এমন জরুরিভাবে ডেকে পাঠিয়েছেন? নিতু হাসি মুখে বলল, গুড ইভিনিং প্রফেসর। ম্যাটেন জবাবে নিতুকে কড়া চোখে তাকালেন। তিনি অহনকে চোখ ইশারায় কিছু একটা বলে নিজে ফাইলে মুখ গুজলেন। নিতু বেশ অস্বস্তি বোধ করতে লাগলো। অহন ম্যাটেনের বিশেষ সহকারী। তিনি একজন ভারতীয়, মোটামুটি ভালো বাংলা জানেন। নিতুকে ডেকে পাঠানোর কারণটা তিনিই বলতে শুরু করলেন। নিতু, তোমার নামে বাংলাদেশ থেকে একটি বিশেষ অভিযোগপত্র এসেছে। অভিযোগটি পাঠিয়েছেন অ্যাডভোকেট মনিরুল ইসলাম। লিগ্যাল অ্যালিগেশন নোটিশ। অভিযোগটি ভীষণ কনফিডেন্সিয়াল। এতে তোমাকে একজনের ব্যক্তিগত সম্পত্তির আত্মসাৎকারী হিসেবে উল্লেখ করা হয়েছে। নিতু কিছুতেই ভেবে পাচ্ছে না মনিরুল নামে এই অ্যাডভোকেট নিতুকে এত বড় অভিযোগ কেন করেছেন। মিস্টার ম্যাটেন নিতুর সঙ্গে কথা বলতে শুরু করলেন। তিনি ইংরেজিতে নিতুকে যা বললেন তার মানে দাঁড়ালো এই, নিতু, তুমি বাংলাদেশের একজনকে ঠকিয়ে তার সম্পত্তি আত্মসাৎ করে এদেশে চলে এসেছো। তার এই সম্পত্তির অভাবে সে এখন বিয়ে করতে পারছে না। অ্যাডভোকেট মনিরুলের মাধ্যমে এই অভিযোগটি পাঠিয়েছেন বিমান বাহিনীর একজন কর্মকর্তা। তিনি বাংলাদেশ বিমান বাহিনীর একজন মেধাবী ফ্লাইট লেফটেন্যান্ট। তার নাম মাহবুব সাদিক। মাহবুব ভাই বলে চাপা একটা চিৎকার দিয়ে নিতু সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ল। বিব্রত কণ্ঠে বলল, স্যার, আমি কি অভিযোগপত্রটি দেখতে পারি? এবারে মিস্টার ম্যাটেন দাঁত বের করে হাসলেন।
অফকোর্স, এটা তুমিই তো দেখবে। অভিযোগপত্রটি বাড়িয়ে দিয়ে বললেন, হেয়ার ইজ ইয়োর কপি। ইটস এ ভেরি নিউ কাইন্ড অফ অ্যালিগেশন। এভাবে কেউ কারো বিরুদ্ধে অভিযোগ জানাতে পারে, আমি তো ভাবতেই পারিনি। তোমরা বাংলাদেশিরা খুব মজার। নিতু নোটিশ পড়তে গিয়ে জ্ঞান হারায় অবস্থায়। এতে যা লেখা আছে তার সারমর্ম হচ্ছে এই: নিতু মাহবুব ভাইয়ের দুটো আংটি, স্বর্ণ ও হীরের, যার বর্তমান বাজার মূল্য 10 লক্ষ টাকা, একটা হীরের নোজপিন যার বাজার মূল্য 3 লক্ষ টাকা, একটা ব্লেজার, একটা হ্যাট, এক জোড়া জুতো, দুটো বিরল প্রজাতির ব্যাঙ যা হত্যা করা হয়েছে, যাদের সবগুলোর বাজার মূল্য 5 লক্ষ টাকা ইত্যাদি চুরি করেছে। সর্বসাকুল্যে বাজার মূল্য 15 লক্ষ টাকা, যা নিতু তছরূপ করেছে। তার এই অর্থের উৎস হিসেবে বৈধ খাতও দেখানো হয়েছে। নিতুর বিরুদ্ধে আরেকটি অভিযোগপত্র পাঠিয়েছে বাংলাদেশ এয়ারফোর্স। এতে বলা হয়েছে তাদের অত্যন্ত মেধাবী একজন অফিসারকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য জবাবদিহিতার মাধ্যমে ক্ষমা প্রার্থনা করাসহ অতি সত্বর ক্ষতিপূরণ স্বরূপ প্রাপ্য অর্থ ফিরিয়ে দিতে নিতুর জন্য সময় দেওয়া হয়েছে মাত্র 7 দিন।